আমাদের ত্রিপুরাটা এখন হচ্ছে দুঃস্বপ্নের নগরী। এই ত্রিপুরায় এখন শুধু ধ্বংসের রাজত্ব চলছে। নতুন কিছু করার কাজ গত 7 বছরে বিজেপি সরকারের সময়ে ত্রিপুরায় হয়নি। এই ত্রিপুরায় আমরা দেখেছি 1978 সাল থেকে 87 সাল 10 বছর। এই 10 বছর সময়ে ত্রিপুরা রাজ্যে যেখানে রাস্তা ছিল না রাস্তা হয়েছে, যেখানে পানীয় জলের ব্যবস্থা ছিল না সেখানে পানীয় জলের ব্যবস্থা হয়েছে, যেখানে স্কুল ছিল না স্কুল গড়ে তোলা হয়েছে, বিনা বেতনে ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিয়েছে বামফ্রন্ট সরকার, জমির খাজনা মকুব করেছে বামফ্রন্ট সরকার, মানুষের রোজগার বাড়িয়েছে, সরকারি স্তরে বেসরকারি স্তরে কাজের সুযোগ তৈরি করেছে। তাহলে যে 77 সালের আগ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে মানুষ ভিক্ষার ঝুলি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন, আগরতলা শহর সহ গ্রাম ত্রিপুরায় আমরা দেখেছি মানুষ ভিক্ষার থালা, ভিক্ষার ঘটি, চালের জন্য সামান্য কিছু সংগ্রহ করার জন্য তা নিয়ে ঘুরতেন। আর 78 সাল থেকে আমরা দেখেছি বামফ্রন্ট সরকার আসার পর আমাদের ত্রিপুরা রাজ্যে ভিখারি নেই, ভিখারি নির্মূল হয়ে গেছে। কোথায় গেলেন তারা? তারা কাজ পেয়েছেন, তাদের ভিক্ষে করতে হয় না। যারা ভিক্ষা করতেন আগে 77-এর আগে, 78, 79, 80-তে তারা কাজ পাওয়ার ফলে ফুড ফর ওয়ার্ক এই ব্যবস্থা বামফ্রন্ট সরকার চালু করেছিল। আপনি কাজ করুন, কাজের বিনিময়ে খাবার পাবেন। বামফ্রন্ট সরকার এটা চালু করার ফলে ত্রিপুরা রাজ্যে কাজহীনভাবে কোনো মানুষ ছিলেন না, সবার কাজের ব্যবস্থা হয়েছিল, কম হোক বেশি হোক। 88 সালের পর একটা সরকার এসেছিল, তারা ত্রিপুরা রাজ্যের ক্ষতি করেছে অনেকটাই। কিন্তু 93 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই যে 25 বছর সময়, এই 25 বছর সময়ে আমরা দেখেছি যে মহকুমাগুলোতে কলেজ ছিল না সেই মহকুমাগুলোতে কলেজ গড়ে উঠেছে। ত্রিপুরা রাজ্যে মেডিকেল কলেজ গড়ে তুলে উঠেছে। এখানে মেডিকেলে পড়বার কোনো ব্যবস্থা ত্রিপুরায় ছিল না। আমাদের ত্রিপুরা রাজ্যে একটার পর একটা উন্নয়নমূলক কাজ হয়েছে, নতুন নতুন হাসপাতাল গড়ে উঠেছে। এই রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থানের প্রশ্নে রাজ্যের বামফ্রন্ট সরকার একটা ইতিবাচক ভূমিকা নেওয়ার ফলে প্রতি বছর যেমন গড়ে 4 থেকে 5 হাজার সরকারি স্তরে কাজ হয়েছে, আর বেসরকারি স্তরে হাজার হাজার ছেলে মেয়ে রোজগারের রাস্তা খুঁজে পেয়েছেন। তাহলে 2018 পর্যন্ত ত্রিপুরা রাজ্যে উন্নয়ন হয়েছে, ত্রিপুরা রাজ্যে নতুন কিছু গড়ে উঠেছে, ধ্বংস হয়নি কিছু। বিজেপি সরকার আসার পর বলুন তো তারা এমন একটা গুরুত্বপূর্ণ কিছু কি তৈরি করেছে যা ত্রিপুরা রাজ্যের মানুষের সেবায় লেগেছে, ত্রিপুরা রাজ্যের মানুষের উপকারে লেগেছে, ত্রিপুরা রাজ্যের উন্নয়নে একটা নতুন মাইলস্টোন হিসেবে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। একটা বিষয় আছে, কেউ দেখাতে পারবেন গত 7 বছরে 7.5 বছরে এই ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার কিছু করেছে না। তারা কি করেছে? তারা ধ্বংস করেছে। ওই যে শুনলেন আপনারা দুর্গাবাড়ি চা বাগান, ত্রিপুরা রাজ্যের মধ্যে কোঅপারেটিভ ব্যবস্থায়, সমবায় ব্যবস্থায় কিভাবে একটা দুর্বল চা বাগান নিজের পায়ে দাঁড়াতে পারে, শুধু নিজের পায়ে দাঁড়ানো নয়, সেখানকার শ্রমিকদের সকল রকমের সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে যখন অন্য বাগানগুলো 8.33% বোনাস দিত, ব্যক্তি মালিকানার বাগানগুলো কোথাও বা 10%, 12% বোনাস দিত, তখন দুর্গাবাড়ি চা বাগান তাদের এতটা লাভ হতো, চা
বিক্রি করে, যার জন্য তারা শ্রমিকদের 20% বোনাস দিতেন। শুধু 20% বোনাস নয়, তারপরও অ্যাসবেশিয়া হিসেবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা করতেন। দুর্গাবাড়ির কোনো শ্রমিক যদি অসুস্থ হতেন, তার চিকিৎসার সমস্ত খরচ ওই কোঅপারেটিভ বাগানের যারা পরিচালক তারা গ্রহণ করতেন। কার দৌলতে এটা হয়েছে? বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তের ফলে আর উপযুক্ত পরিচালন ব্যবস্থা ওই বাগানটাতে থাকার ফলে কোন রোগী, বাগানের শ্রমিক শুধু আগরতলায়, ত্রিপুরায় চিকিৎসা করে যদি সুস্থ না হতেন, তাকে বাইরে পাঠিয়ে সুস্থ করে নিয়ে আসার সমস্ত দায়িত্ব বাগান কর্তৃপক্ষ গ্রহণ করতেন। আর এর মধ্য দিয়ে বাগানের শ্রমিকদের ঘর তৈরি করে দিয়েছেন, দালান কোঠা তৈরি করে দিয়েছেন, বাগানের শ্রমিকদের বিনে পয়সায় বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের সেখানে রান্না করার ব্যবস্থা, সেখানে গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন। অন্যান্য সুযোগ সুবিধাগুলো সবগুলো দেওয়ার পর বাগানের ছেলে মেয়েদের শিক্ষিত করে সেই শ্রমিকের ছেলেরা বিভিন্ন দপ্তরে সরকারি কাজে ঢুকেছে। এই রকম ব্যবস্থা শুধু একটা দুর্গাবাড়িতে নয়, লুধুয়ার চা বাগান থেকে আরম্ভ করে ওই কৈলাসহরের কোঅপারেটিভ বাগান, সব জায়গাতে একটা উন্নয়নের ছোঁয়া লেগেছিল। ত্রিপুরায় সে সময় উন্নয়নই শুধু উন্নয়ন। আর আজকে ওই দুর্গাবাড়ি চা বাগানে, যে বাগানে 1 কোটি টাকার উপর ফিক্সড ডিপোজিট ছিল, 1 কোটি টাকার উপর, সেই টাকার একটি পয়সাও এখন নেই। বিজেপির যারা বাগান দখল করে, কমিটি দখল করেছে, তারা সমস্ত টাকা লুটে ফুটে খেয়েছে। যে বাগানে শ্রমিকদের কোনোদিন মজুরির অভাব হতো না, বর্ধিত হারে মজুরি পেতেন, অন্য বাগানগুলো যে হারে মজুরি পেত তার চাইতে বিভিন্নভাবে তারা বেশি পেতেন, সেই দুর্গাবাড়ি চা বাগানে শ্রমিকদের রাস্তা অবরোধ করতে হয়। মজুরি যেদিন দেবার কথা সেদিন তারা মজুরি পান না। সপ্তাহের নির্দিষ্ট দিনে শ্রমিকদের মজুরি দেবার কথা, সেই দিনগুলোতে দুর্গাবাড়ি চা বাগানের শ্রমিকরা মজুরি পান না। শেষ পর্যন্ত দুর্গাবাড়ি চা বাগানের উপরে একটা জাতীয় সড়ক যাবে। জাতীয় সড়ক যাবে বলে চা বাগানের অনেক জায়গা সেখানে অধিগ্রহণ করেছে সরকার। অধিগ্রহণ করার পর যে টাকা পেয়েছে, সেই টাকা থেকে শ্রমিকদের মজুরি মিটিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। সর্বত্র বাগানের জায়গা আজকে যার যেরকম ভাবে পারে লুট করে নিচ্ছে। আপনারা শুনেছেন ওই রাবার শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেছে, রাবার বাগানের জমিও যে যেরকম ভাবে পারে, গতকাল শুনছিলাম সম্মেলনে বলছে 350 হেক্টর জমির বাগান ছিল ওই দক্ষিণ ত্রিপুরায় শান্তির বাজার মহকুমায়। 350 হেক্টর জমি এখন 200 হেক্টরের কাছাকাছি চলে এসছে। 150 হেক্টর লুটপাট হয়ে গেছে। যার যেরকম পারে বিজেপির মাতব্বররা, নেতারা ওই বাগানের জমি সেখানে দখল করে দিয়েছে। তাহলে আজকে আমরা দেখছি এই বিজেপি সরকারের আমলে ধ্বংস ছাড়া অন্য কিছুই হচ্ছে না, শুধু ধ্বংস। চারিদিকে ধ্বংসের এক মহড়া চলছে আমার ত্রিপুরা রাজ্যে। মানুষের উপর আক্রমণ হচ্ছে, আঘাত করা হচ্ছে, মায়েদের উপর আঘাত করা হচ্ছে, বোনেদের উপর আঘাত করা হচ্ছে। এমনকি ছোট ছোট শিশু ওই যোগেন্দ্রনগরের মধ্যে একজন শ্রমিক সম্মেলনে এসেছিলেন বলে সেই বাড়িতে গিয়ে বোনেদের পিটিয়েছে, 2 জন বোনকে পিটিয়েছে। তারপর ছোট ছোট 3টি শিশু ছিল, তাদেরকে পর্যন্ত আঘাত করে আহত করা হয়েছে। এই চলছে আজকে গোটা ত্রিপুরা রাজ্যে। একটা অসুরের রাজত্ব, একটা বর্বরের রাজত্ব আজকে ত্রিপুরা রূপান্তরিত হয়েছে। এখানে আইন নেই, শৃঙ্খলা নেই। পুলিশ যারা খারাপ কাজ করে তাদের রক্ষক হচ্ছে পুলিশ প্রশাসন, আরক্ষা বাহিনী। তারা বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনে চলে, এর বাইরে তাদের চলার ক্ষমতা নেই। তাহলে তাদের চাকুরি চলে যাবে। আমাদের রাজ্যের প্রশাসন অথর্ব হয়ে বসে আছে। তারা
আপনারা বিজেপি নেতৃত্বের অঙ্গুলি হেলন ছাড়া একটি কথাও করেন না, একটি কাজও তারা করেন না। এখানে নিরপেক্ষতা বলে কিছু নেই। রাজনৈতিক দল আর প্রশাসন এখানে একাকার হয়ে গেছে। এই হচ্ছে বিজেপি শাসন আমার ত্রিপুরা রাজ্যে। আর সারা ভারতবর্ষে একই অবস্থা। আমার ত্রিপুরা রাজ্যে চা শ্রমিকরা যখন দাবি করছেন, চা শ্রমিকরা গত বহু বছর ধরে আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছিল ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরা রাজ্যের একজন চা বাগানের শ্রমিক দিনে যে চা পাতা সংগ্রহ করবেন এটা গড়ে 19 কেজি সংগ্রহ করবেন। নিরিখ বলা হচ্ছে যে 19 কেজি সংগ্রহ করলে পর তার ভিত্তিতে একজন চা শ্রমিক আগে 105 টাকা মজুরি পেতেন। বামফ্রন্ট সরকার 2017 সালে সেটাকে বাড়িয়ে 2017 সালের ডিসেম্বর মাসে গ্যাজেট নোটিফিকেশন দিয়ে বলেছে 176 টাকা মজুরি। এই 176 টাকা মজুরি 17 সালের ডিসেম্বরে ঘোষণা হলে পরও বিজেপি সরকার চলে এসছে 18 সালের প্রথম। এটা কার্যকর করার দায়িত্ব ছিল বিজেপি সরকারের, কিন্তু আমরা কি দেখলাম? চা বাগানগুলোতে সেই মজুরি কার্যকর হলো না। যখন 2022-23 সালে হাইকোর্টে মামলা করলেন চা বাগানের পক্ষ থেকে শ্রমিকরা, সেই জায়গাতে হাইকোর্ট রায় দিল যে 2017 সালে বামফ্রন্ট সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যথার্থ সিদ্ধান্ত। চা বাগানের শ্রমিকদের জন্য 19 কেজি পাতার নিরিখেই 176 টাকা কার্যকর করতে হবে। তারপর আমরা কি দেখলাম? 2023 সালের শেষে 2024 সালে এই মজুরি কার্যকর কিছু কিছু বাগানে করা শুরু হলো, কিন্তু নিরিখটা কি করে দেওয়া হলো? 19 কেজি নিরিখের জায়গায় এখন 25-26 কেজি পাতা না তুললে পর 176 টাকা মজুরি আমাদের শ্রমিকরা পান না। তাহলে কি মজুরি বাড়ানোর কি লাভ হলো? আমি বেশি পাতা তুললে পরেই 176 টাকা পাবো, তাহলে আমার সেখানে মজুরি বাড়ানোর তো কোনো গুরুত্ব থাকলো না। আর 176 টাকা কবে বেড়েছে? 2017 সালে। আমি যখন 24 সালে 176 টাকা পেলাম, তাহলে 18 সালের প্রথম থেকে ডিসেম্বর মাসে ঘোষণা হয়েছে, তাহলে জানুয়ারি মাস থেকে 18 সালের আমার তো 176 টাকা হিসেবে মজুরি পাবার কথা, কিন্তু আমি তো পেলাম 2024 সালে। তাহলে 18, 19, 20, 21, 22, 23 এই 6 বছরে আমার অতিরিক্ত মজুরিটা কোথায়? মজুরিতে প্রতি মাসে যেখানে আমার প্রতিদিন 176 টাকা পাবার কথা, অর্থাৎ 105 টাকার জায়গায়, তাহলে প্রতিদিন আমার যেখানে 71 টাকা অতিরিক্ত পাবার কথা, এটা 2018 থেকে 23 সাল পর্যন্ত যোগ হয়ে যে টাকা হবার কথা, এই টাকাটা দেবার ক্ষেত্রে মালিকদের থেকে নিয়ে টাকাটা দেবার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার কি মালিকদের বাধ্য করেছে? পেয়েছেন আপনারা শ্রমিকরা অতিরিক্ত টাকা? এই 7 বছরের 6 বছরের টাকা আপনারা পেয়েছেন? কেউ পাননি। তাহলে আমাদের ঠকানো হয়েছে শ্রমিকদের, এই সময়টাতে ঠকানো হয়েছে। এখন বিজেপি সরকার বলছে মজুরি সামান্য কিছু বাড়াবে। আমরা বলছি না, আমরা ভিখারি নই। এই সামান্য মজুরি বাড়ানোর জন্যে আমরা সেখানে কাজ করি না। আমাদের হক, আমরা পরিশ্রম করি, আর পরিশ্রমের বিনিময়ে আমাদেরকে সেখানে মজুরি দিতে হবে। আমরা কি বলছি? 2017 সাল থেকে আমাদের ঠকিয়েছ। আমরা সেখানটাতে দাবি করছি যে অন্তত পক্ষে প্রতি বছর যদি 10 টাকা মজুরিও বাড়ে, তাহলে পর এই 7 বছরে আরো 70 টাকা বাড়ার কথা। 18, 19, 20, 21, 22, 23, 24, আজকে 25 সালের 6 মাস, আজকে শেষ দিন, 6 মাস অতিক্রম করে গেছে। তাহলে এই সময়ে গড়ে 10 টাকা করে যদি মজুরি বাড়ে, তাহলে 176 টাকা মজুরি, কম করেও 250
আমরা কি দেখছি, এই মজুরি বাড়ানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ এই সরকার গ্রহণ করল না। এই সরকার বলুন তো, আসামের বিজেপি সরকার তারা 250 টাকা ঘোষণা করেছে, কার্যকর করেছে। আসামে যে বিজেপি সরকার আছে, এই সরকার সেখানে 250 টাকা করতে পারলে পর ত্রিপুরার বিজেপি সরকার 250 টাকা করতে পারে না কেন বলুন তো? দক্ষিণ ভারতে চায়ের মজুরি আরো অনেক বেশি, চা শ্রমিকদের মজুরি দক্ষিণ ভারতে অনেক বেশি, উত্তর বাংলায় আরো বেশি, দার্জিলিং জলপাইগুড়িতে চায়ের মজুরি আরো অনেক বেশি। আমরা সেই মজুরি দাবি করছি না, আমরা বলছি আমাদের পাশের রাজ্য, আমাদের সীমানায় ধর্মনগরের চা বাগানের সাথে ওই কাছাড়ের চা বাগানের সীমানা, ওখানকার শ্রমিক যে কাজ করেন, আমরাও সেই শ্রমিক কাজ করি, একই কাজ করি। ওখানে 250 টাকা পেলে পর আমরা কেন ত্রিপুরায় 250 টাকা পাবো না? বলুন এই দাবিটা হক কিনা, এই দাবির যথার্থতা আছে কিনা? আমরা তাই আমরা ভিক্ষা নিতে চাই না এই সরকারের কাছ থেকে। আমরা বলছি আমাদের মজুরি 250 টাকা করতে হবে, এর কম মজুরি আমরা মানব না। এই মজুরি যদি কার্যকর না করে, তাহলে আগামী দিনে আমাদের লড়াই জারি থাকবে, সবাইকে নিয়ে আমরা আমাদের লড়াই জারি রাখব। আজকে এই লুটেরা সরকার, ধ্বংসের সরকার, তারা মানুষের ভালো কিছু করতে যখন পারছে না, এই ত্রিপুরা রাজ্যও পারছে না, সারা দেশেও পারছে না। শ্রমিকরা তাদের দাবি দেওয়ার ভিত্তিতে যখন সর্বত্র লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছেন, তখন শ্রমিকরা যাতে লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে না পারে, তার জন্যে নতুন করে আইন প্রণয়ন করে শ্রমিকদের আটকে রাখার ব্যবস্থাই বিজেপি সরকার করছে। আমাদের শ্রমিকদের স্বার্থে ভারতবর্ষে 44টি শ্রম আইন ছিল, এই 44টি শ্রম আইনকে বাতিল করে দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার 4টি কোডে রূপান্তরিত করলো, তাকে 4টি কোডের মধ্যে 29টি আইনকে ঢোকালো। সেখানে মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে শ্রমিকদের কিভাবে আরো বেশি বরবাদ করে দেওয়া যায়, শ্রমিকদের কিভাবে আরো বেশি সর্বনাশ করা যায়। আমাদের দেশে আইনে বলা আছে, একজন শ্রমিক দিনে গড়ে 8 ঘন্টা কাজ করবেন। এটা আমাদের দেশে আইন, সেখানে মেনে আইন সে কথা বলেছে। কিন্তু ওই কোডের মধ্যে আইন এরকম ভাবে পরিবর্তন ঘটানো হয়েছে যে এখন কোনো মালিক যদি শ্রমিককে 12 ঘন্টাও কাজ করান, তার বিরুদ্ধে মালিক কোনো প্রতিবাদ করার সুযোগ পাবে না, আইনি কোনো সুযোগ সুবিধা সেখানে পাবে না। আগে শ্রমিক মালিকের যখন দ্বন্দ্ব হতো, তখন শ্রম দপ্তরের যারা অফিসাররা আছেন, ইন্সপেক্টররা আছেন, তারা সেখানে মধ্যস্থতা করতেন, মীমাংসা বৈঠক করতেন, শ্রমিক মালিকের সাথে আলাপ আলোচনা করে শ্রমিকের পক্ষে যাতে কথা বলা যায়, ইন্সপেক্টররা, শ্রম দপ্তর সেখানে সাহায্য করত। আজকে নরেন্দ্র মোদী সরকার বলছে ওই ইন্সপেক্টর রাজ আমরা চাই না, আমরা ইন্সপেক্টর রাজ বন্ধ করে দিতে চাই। তারা বলছেন এখন আমাদের দেশে ফুরফুরে হাওয়া বইছে, এখন ইজ অফ ডুইং বিজনেস, তারা ইংরেজি শব্দ ব্যবহার করছেন, কি ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সব সহজ হয়ে যাবে, যার যতটুকু যেভাবে খুশি ব্যবসা বাণিজ্য করবেন। শ্রমিকরা মালিকদের কথা শুনতে বাধ্য হবে। শ্রমিকরা যদি কোনো মালিকরা যদি কোনো দোষ করে, অপরাধ করে, তাহলে পর তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আর শ্রমিকরা যদি তাদের ন্যায্য দাবি দেওয়ার ভিত্তিতে লড়াই করেন, আন্দোলন করেন, ধর্মঘট করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিয়ে তাকে কিভাবে কাজের থেকে ছাঁটাই করে দেওয়া যায়, তাকে কিভাবে জেলে পুরে দেওয়া যায়, ওই ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, যেটা আইপিসিকে পাল্টে দিয়ে এখন বিএনএস করেছে ভারতীয় ন্যায় সংহিতা নাম দিয়ে, এই বিএনএস এর
পাঠানো যাবে। জেল শ্রমিকের পক্ষে কথা বললে পর, শ্রমিকের দাবিতে আন্দোলন করলে পর, ধর্মঘটে অংশগ্রহণ করলে পর জেল দেবার ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করেছে। তাহলে কার সরকার দিল্লিতে বসে আছে? ত্রিপুরায় যেমন ধ্বংসের সরকার বিজেপি, ঠিক একইভাবে দিল্লির বিজেপি সরকারটা হচ্ছে গোটা ভারতবর্ষকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়ার সরকার। ওই শ্রম কোড হচ্ছে আমাদেরকে কৃতদাসে রূপান্তরিত করার কোড, আমাদেরকে দাস শ্রমিকে রূপান্তরিত করবে। মালিক আমার উপরে চাবুক চালাবে, মালিক যা খুশি তা করবে, আর শ্রমিকরা, ভারতবর্ষের 56 কোটি শ্রমিক, তারা সেটা মানতে বাধ্য থাকবে। আর তাকেই সাহায্য করার জন্যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার 4টি শ্রম কোড করেছে। আমাদের দেশে সুপ্রিম কোর্ট একটি মামলায় রায় দিয়ে বলেছিল যে ভারতবর্ষে যে শ্রমিকরা কাজ করেন, এই কাজ যারা করেন শ্রমিক আছেন, তাদের আজকে যিনি কাজ করছেন তিনি যাতে আগামীকাল কাজ করতে পারেন, তার শরীরটাকে ধরে রাখতে হবে, তার পরিবার পরিজন নিয়ে চলতে হবে। তার জন্য একটা শ্রমিকের পরিবারে গড়ে যদি 2জন বড় মানুষ 2জন ছোট মানুষ ধরা হয়, হিসেব করে একটা পরিবারে কি চাই? খাবার চাই, জামা কাপড় চাই, তার মাথা গোজবার একটু ঠাঁই চাই, তার ছেলে মেয়ে লেখাপড়ার জন্য সামান্য কিছু সুযোগ চাই, তার পরিবারটাকে রক্ষা করার জন্য চিকিৎসার সুযোগ চাই। এই বিষয়গুলো ন্যূনতম খরচাপাতি যদি করতে হয়, খুবই কম খরচ করলে পরও একটা পরিবার চলতে গেলে পর 26,000 টাকা মজুরি চাই একটা পরিবারের জন্য। এটা কে রায় দিয়ে বলেছে? সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে। ভারত সরকারকে এটা মান্য করার কথা বলেছে, কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষের সরকার এই ন্যূনতম মজুরি ভারতবর্ষে একটা শ্রমিকের পরিবার 26,000 টাকা পাবে, এটা এখনো করেনি। তার জন্যে সারা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, কৃষক, খ্যাত মজুর থেকে আরম্ভ করে ভারতবর্ষকে যারা ভালোবাসেন, যারা দেশটাকে ভালোবাসেন, সেই মানুষরা আওয়াজ তুলেছেন। আগামী 9 জুলাই ধর্মঘটের মধ্য দিয়ে আমরা এই দাবিটা জনগণের কাছে নিয়ে যাব। আমরা 26,000 টাকা মজুরি সকলের জন্য চাই। এই যে চা বাগানে যারা শ্রমিকরা কাজ করেন, আমার রাস্তায় যিনি পিচ ঢেলেছেন, আমরা সব মসৃণভাবে এই রাস্তা দিয়ে চলে যাই। এই যে পিচ যিনি ঢেলেছেন, যে শ্রমিক আছেন, আমার যে দালান বাড়িটা তৈরি করেছেন, নির্মাণ শ্রমিক আছেন, রাজ মিস্ত্রি আছেন, রাজ যোগালী আছেন, রডের কাজ যিনি করেছেন রড মিস্ত্রি, যিনি কাঠের কাজ করেছেন কাঠ মিস্ত্রি, যিনি স্যানিটারি ওয়ার্কের কাজ করেছেন, সেখানে মাটি যিনি কেটেছেন দিনমজুর, অথবা গাড়ি যিনি চালান অটো শ্রমিক, গাড়ির শ্রমিক, সবাই হচ্ছে বেসরকারি কাজ। 60-70 বছর হয়ে গেলে পর তাদের কাজ করবার ক্ষমতা নেই। যখন রোজগার করলেন তখন মুখের খাবারের ব্যবস্থা হলো, যখন রোজগার নেই তখন আর খাবারের ব্যবস্থা নেই। সরকারি কর্মচারীদের 2004 সাল পর্যন্ত সরকার পেনশন দিত। এখনো অন্য সিস্টেমে পেনশন নেই, এদের কিছু দিতে হয়, সরকার থেকে কিছু দেয়। এটা সরকারি কর্মচারীরা তার বিরোধিতা করছেন। নিউ পেনশন স্কিম চালু হয়েছে, আগে ছিল ওল্ড পেনশন স্কিম। সরকারি কর্মচারীরা বলছেন 2004 সাল পর্যন্ত যে সিস্টেম ছিল আমরা ওইটাই চাই। তাহলে সরকারি কর্মচারীরা কিছুটা পেনশন পায়। তাহলে যারা দেশ গড়ে তুলছেন, সমাজ গড়ে তুলছেন, পরিশ্রম করছেন, তাদের কোনো পেনশনের ব্যবস্থা নেই কেন? তাদের জন্য পেনশনের ব্যবস্থা থাকতে পারে না? তার জন্য আজকে আওয়াজ উঠেছে 9 জুলাই ধর্মঘটে যে তাদের জন্যে 9,000 টাকা পেনশন মাসে করতে হবে সেই শ্রমিকদের জন্য, যাদের কোনো রকম পেনশনের ব্যবস্থা নেই, অন্য কোনো রুজি রোজগারের ব্যবস্থা নেই, তাদের জন্যে মাসে 9,000 টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে। 9 জুলাই ধর্মঘট সারা দেশে, সেই ধর্মঘটে আওয়াজ উঠেছে আমাদের দেশে আজকে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, ঔষধপত্রের দাম যেভাবে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যেভাবে বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, অনবরত বেড়েই চলেছে। এটাকে রুখতে হবে।
এটাকে আটকাতে হবে। এই মূল্য বৃদ্ধিটা যদি না আটকানো যায় তাহলে গরিব নিম্নবিত্ত মানুষের পক্ষে পরিবার পরিজন নিয়ে চলাটা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। তার জন্যে জিনিসপত্রের দাম কমাবার দাবি আগামী 9 জুলাই ধর্মঘটের মধ্যে উঠেছে। আগামী বুধবার এই ধর্মঘট হবে। সেই ধর্মঘটে আবার আওয়াজ উঠেছে যে না, আমাদের দেশের যারা কৃষক, এই যে আমরা সবাই এখানে আছি, হয় সকালে না হয় দুপুর না হয় রাতে কিছু না কিছু আমাদের পুণ্যবৃত্তি নিবারণের জন্য, আমাদের পেটের খিদে নিবারণের জন্য খেতে আমাদের হয়। এই যে খাবার, এই খাবারটা কারা তৈরি করেন, কারা উৎপাদন করেন? কৃষক। ভারতবর্ষের যারা কৃষক তারা ভারতবর্ষে ধান উৎপাদন করেন, গম উৎপাদন করেন, অন্যান্য ফসল সেখানে উৎপাদন করেন, আর আমরা দেশের সব মানুষ সেগুলো ভোগ করি, সেগুলো ব্যবহার করি। তাহলে এই কৃষক সকাল থেকে মাঠে পড়ে থেকে সারা দিন এই রোদের মধ্যে বিকেল পর্যন্ত পরিশ্রম করার পর ফসলটা উঠার পর বাজারে নিয়ে গেলে পর ওনার যা খরচ হলো, এই খরচ থেকে যদি কিছু বেশি না পান তাহলে সেই কৃষকের উৎপাদন করার কোনো গুরুত্ব থাকলো, তার পরিবারটা চলবে কি করে? তার জন্য আমাদের ভারতবর্ষের কৃষি উন্নয়নের প্রশ্নে একজন কৃষি বিজ্ঞানী ভারতবর্ষের উৎপাদন কিভাবে বাড়ানো যায় তার জন্য বিভিন্ন কায়দা কৌশল তিনি ভারত সরকারকে সেখানে গ্রহণ করবার জন্য বলেছিলেন। কিছু কিছু সরকার গ্রহণ করেছে, সাধারণ মানুষও গ্রহণ করেছেন। সেই প্রখ্যাত কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন, তিনি আজকে নেই, গত বছর সেখানে মারা গেছেন। এই MS স্বামীনাথন তিনি একটা কৃষকদের ভারতবর্ষে রক্ষা করার জন্যে একটা ফর্মুলা দিয়েছিলেন কি, যদি আমাদের ভারতবর্ষের কৃষককে প্রতি বছর লক্ষ লক্ষ কৃষক যেখানে আত্মহত্যা করছেন, এই কৃষকদের যদি রক্ষা করতে হয়, তাদেরকে যদি বাঁচাতে হয়, তাহলে পর এই কৃষকরা ফসল উৎপাদন করতে তাদের যে খরচ হয়, এই খরচের সাথে আমি কৃষক ফসল উৎপাদন করলাম, 1000 টাকা উৎপাদন খরচ পড়লো, আমি সেটা বাজারে নিয়ে গেলাম, আমি 1500 টাকায় যদি মালটা বিক্রি করতে পারি, 50% যদি আমি লাভ করতে পারি, তাহলে আমি পরিবার পরিজন নিয়ে চলতে পারি। সারা দেশের যে কোটি কোটি কৃষক তাদেরকে রক্ষার জন্যে এই ফর্মুলা দিয়েছিলেন, যেটাকে সংক্ষেপে বলা হয় C2 + 50%। C2 মানে একজন কৃষকের কমপ্লিট কস্ট, ইংরেজি দুটো শব্দ কমপ্লিট এবং কস্ট, সব মিলিয়ে মোট যে সে খরচটা গেল, সেই খরচটার সাথে আরো 50 ভাগ যোগ করে কৃষককে দাও, তাহলে আমার দেশে কৃষক বাঁচবে, আরো বেশি উৎপাদন হবে। 9 জুলাই ধর্মঘটে আমরা এই দাবিটাকে রেখেছি। এটা সারা দেশের মানুষের দাবি। আজকে আমাদের দেশে কর্মসংস্থান নেই, গ্রামের বেকাররা কাজ পাচ্ছে না, শহরের বেকাররা কাজ পাচ্ছে না, লেখাপড়া করে ছেলে মেয়েরা বসে আছে। ওই তো আমি বলেছিলাম আমার কথার শুরুতে, ওই দুর্গাবাড়ি চা বাগানের শ্রমিকের ছেলে যখন পাস করত, ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার তাদেরকে কাউকে মাস্টার করেছে, কাউকে সরকারি অফিসে কাজ দিয়েছে, অথবা সেখানে স্টাফ বা সাব স্টাফ বাগানের মধ্যে হয়েছে। এই ব্যবস্থা করেছেন, এই ব্যবস্থা ছিল। আর আজকে হাজারো লক্ষ ছেলে মেয়ে সারা ভারতবর্ষে, কোটি কোটি ছেলে মেয়ে অসংখ্য পাস করছে, ডিগ্রি নিচ্ছে, মাস্টার ডিগ্রি নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং পাস করছে, ডাক্তারি পাস করছে, PhD ডিগ্রি নিচ্ছে, তারপরও একটা সরকারি কাজ পাচ্ছে না। PhD ডিগ্রি নেবার পর, মাস্টার ডিগ্রি নেবার পর ওই সেখানে আমরা দেখছি সেই জায়গাটার মধ্যে গ্রুপটির ইন্টারভিউ দিচ্ছে, সেখানেও কাজ পাচ্ছে না। আজকে যখন এই অবস্থাটা দেশের মধ্যে, তখন অন্যদিকে 9 জুলাই আওয়াজ উঠেছে, আমি যে কোনো মত প্রকাশ করতে পারি। আমাদের দেশটা এখনো গণতান্ত্রিক দেশ বলা হয়, আমাদের দেশে আমি স্বাধীন মত প্রকাশ করব। আমি সরকারের নীতিকে সমর্থন করতে পারি, নাও করতে পারি। আমি
স্বাধীনভাবে একটা মত প্রকাশ করতে পারি, সেই জায়গায় স্বাধীন মত প্রকাশ করার জন্যে আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এটা চলতে পারে না তথাকথিত একটা গণতান্ত্রিক দেশের মধ্যে, যেটা সরকার বলছে। তাহলে আজকে বিরোধী মতকে দমন করার যে ব্যবস্থা ভারতবর্ষে আজকে নেওয়া হচ্ছে, আমাদের দেশের সংবিধান, যেই সংবিধানের মধ্যে গণতন্ত্রের কথা বলা আছে, যেই সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, সমাজতন্ত্রের কথা বলা আছে, আজকে আরএসএস এর পক্ষ থেকে বলা হচ্ছে এই সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা শব্দ দুটো সংবিধান থেকে উঠিয়ে দিতে হবে। কেন দিতে হবে? কেন ধর্মনিরপেক্ষতার কথা উঠিয়ে দিতে হবে? বিবিধের মাঝে দেখো মিলন মহান হচ্ছে ভারতবর্ষ। 1652টা ভাষায় আমার ভারতবর্ষে মানুষ কথা বলেন। অসংখ্য ধর্ম এখানে আছে, অসংখ্য জাতি আছেন, অসংখ্য সম্প্রদায় আছেন। সবাইকে নিয়ে ভারতবর্ষ, সবাইকে নিয়ে ভারতবর্ষে আমরা থাকতে চাই। আর তার জন্যে এই সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে আজকে গণতন্ত্রকে কণ্ঠরোধ করবার জন্যে, একটা স্বৈরাচারী শাসন ভারতবর্ষের বুকে কায়েম করার জন্যে ধীরে ধীরে বিজেপি সরকার এগিয়ে আসছে। আর তারই প্রতিবাদে সমুদ্র হিমাচল আগামী 9 জুলাই বুধবার সারা দেশকে স্তব্ধ করে দিয়ে 9 জুলাই সর্বাত্মক সাধারণ ধর্মঘটের মধ্য দিয়ে আওয়াজ করবেন। আজকে চা বাগানের শ্রমিকদের আন্দোলন, ওই আন্দোলন আজকে একাকার হয়ে গেছে। দেশটাকে যদি আমরা বাঁচাতে না পারি, রক্ষা করতে না পারি, আমার প্রতিবাদের ভাষা যদি ধ্বনিত করতে না পারি, আমার ন্যায্য দাবি যদি আমি তুলে ধরতে না পারি, তাহলে আগামী দিনে আমি বাঁচবো না, বাঁচতে পারি না। আর এই বাঁচার অধিকারকে আদায় করবার দাবিতে, করায়ত্ত করার দাবিতে আসুন বন্ধু, আগামী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘট পালন করার মধ্য দিয়ে আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রামকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে সকলে মিলে এগিয়ে আসবেন। এই আহ্বান সকলের কাছে রেখে আমি সকলকে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি।